মাঝরাতেই ঘুমটা ভেঙে গেল অতীন্দ্রর। ঘুম থেকে উঠে বসে ফ্যাকাশে মুখে কি যেন একটা দুশ্চিন্তা করছে সে। আসলে এটা দুশ্চিন্তা না ভয় সেটা সে নিজেই জানে না। গত 3 দিন ধরে তার চোখে ঘুম নেই। শুধু তার বলা ভুল, তাদের দলের কারোরই চোখে ঘুম নেই। ঘুমালেই মাঝরাতে ঘুমটা ভেঙে যায় সবার। এখানে দল বলতে তাদের গ্রাম চাপাঢালির 5 জনের কথা বলা হচ্ছে। চাপাঢালি গ্রামে ভালো কাজের সুযোগ না থাকার জন্যে তারা শহরে গিয়ে কাজ করে। এই গ্রামটা শহর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে। তারা প্রত্যেক দিন ট্রেনে করে যাতায়াত করে। সকালে বেরোয় আর রাতে বাড়ি ফেরে। গত 3 দিন আগে তারা কাজ সেরে ট্রেনে করে বাড়ি ফিরছিল। কিরে রতন, আজ তোদের দোকানে কত টাকার বেচা কেনা হলো? আর বলো না অশোকদা, আজকে বাজারের অবস্থা খুবই খারাপ গেল। তা তোমার আজকের দিনটা কেমন গেল? আমার আর কি, রোজকারের মতো আজও সেই লোকের বাড়ি বাড়ি ছোটা। কি করতে যে এই সেলস কোম্পানিতে কাজে ঢুকেছিলাম কে জানে। জীবনে শান্তি নেই। শান্তিতে সৌমেন আছে, ভালো চাকরি, ভালো মাইনে। এতক্ষণ জানলার দিকে তাকিয়েছিল সৌমেন। অশোকের কথা শুনে এবার তার দিকে ফিরে বলল, ভালো কাজ, ভালো মাইনে, যা বলেছ এসব তো আর এমনি এমনি পাইনি। তার জন্য অনেক খাটতে হয়েছে। সবাই তো আর চাইলেই সৌমেন শিকদার হতে পারে না। আহা, তুই রাগ করলি নাকি? আমি তো এমনিই বললাম মজা করে। তাদের কথার মাঝখানেই অতীন্দ্র বলে উঠল, আরে তোমরা থামো তো, বাইরে মেঘ করেছে দেখেছো? মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। আজকে ছাতাটাও আনা হয়নি, কি করে বাড়ি ফিরবো তাই বুঝতে পারছি না। আর তোমরা এর মধ্যে ক্যাচাল শুরু করে দিয়েছো। যা বলেছি সতীন্দ্র। এই হলো তাদের দলের 4 জন। আর একজন আছে, লালটু। আজ কোনো এক কারণে সে কাজে আসেনি। অশোক শহরের একটি সেলস কোম্পানিতে কাজ করে। রতন একটা মিষ্টির দোকানে কাজ করে। অতীন্দ্র শহরে একটা সোনার দোকানে কাজ করে। আর সৌমেন একটা বড় কোম্পানিতে চাকরি করে। আর্থিক দিক থেকে তাদের মধ্যে সবচেয়ে সৌমেনই এগিয়েছিল। আর লালটু পেশাগত দিক থেকে একজন লেবার। তাদের মধ্যে আর্থিক দিক থেকে সবচেয়ে পিছিয়ে লালটুই ছিল। লালটুর বাবা ছিল একজন রাজমিস্ত্রি, তাই সংসারের হাল ধরতে লালটু বেশি পড়াশোনা করতে পারেনি। গ্রামে লেবারের পারিশ্রমিক কম থাকার জন্য লালটু শহরে এসে কাজ করে। লালটু, অতীন্দ্র আর সৌমেন ওরা সমবয়সী। তারা ছোটবেলায় এক স্কুলেই পড়তো। আর অশোক আর রতন তাদের থেকে বয়সে খানিকটা বড়। কিরে অতীন্দ্র, আজকে লালটু আসলো না কেন? জানি না রতনদা, কালকে তো কিছু বললো না যে আজকে আসবে না। মনে হয় শরীর টরীর খারাপ করেছে। হ্যাঁ, তাই হবে হয়তো। না হলে লালটু তো আর কাজে না আসার ছেলে না। আসেনি তাই পরিবেশটা শান্ত আছে, না হলে বক বক করে সবার মাথা খেত। ওরকম বলিস না। লালটু একটু সহজ সরল, একটু কথা বলতে ভালোবাসে, এই আর কি। ওটাকে সহজ সরল বলে না, বোকা বলে, বোকা। কতবার বললাম আমার কোম্পানিতে একটা পিয়নের কাজ আছে, কর। কিন্তু বাবু করলো না। আমার আর কি, তাহলে কর লেবারগিরি। তারা সবাই কথা বলতে বলতেই বাইরে দেখলো বৃষ্টি শুরু হয়েছে। আর এর মধ্যেই ট্রেন ঢুকলো সাহেবগঞ্জ স্টেশনে। সাহেবগঞ্জ স্টেশন থেকে একটা কম বয়সী ছেলে ট্রেনে উঠল আর অতীন্দ্রদের সামনে এসে দাঁড়ালো। ছেলেটাকে দেখেই অতীন্দ্র বলে উঠল, কে রে লালটু, তুই তুই আজকে কাজে এসেছিস? আর আসলেও এখান থেকে উঠলি কেন? আজকে আমার সাহেবগঞ্জের সাইডে কাজ ছিল, ভেবেছিলাম আজকে আসবো না, কিন্তু ঠিকাদার ফোন করে বললো আসতে, তাই আসতে হলো। তোর চোখ মুখের কি অবস্থা হয়েছে রে লালটু? একদম ভিজে গেছিস তো পুরো বৃষ্টিতে। আজকে ছাতাটা আনতে ভুলে গেছি, তাই বৃষ্টিতে পুরো ভিজে গেছি। আচ্ছা ঠিক আছে, তুই আগে বস। রতনের পাশে একটা ফাঁকা সিট দেখে লালটু বসলো আর প্রত্যেক দিনের মতোই নিজের চেনা স্বভাবে বকবক করতে থাকলো।
প্রায় 1 ঘন্টা মতো পরে একটা লম্বা হুইসেল দিয়ে ট্রেন ঢুকলো চাপাঢালি স্টেশনে। এর মধ্যে বৃষ্টিটাও কমে গেছে। ট্রেন থেকে এক এক করে নামলো ওরা সবাই। যাক বাবা, বৃষ্টিটা কমে গিয়ে একদিক থেকে ভালো হলো। যা বলেছ অশোকদা। চাপাঢালি স্টেশন থেকে বেরিয়ে ওরা হাঁটতে থাকলো। স্টেশন থেকে খুব বেশি একটা দূরে ওদের কারোরই বাড়ি নয়, তাই ওরা হেঁটেই যাতায়াত করে। খানিকটা গিয়েই ওরা সামনে দেখতে পেল গ্রামের বেশ কিছু লোকের একটা জমায়েত। কোনো একটা কিছুকে ঘিরে তারা দাঁড়িয়ে রয়েছে। কি হলো বলতো সামনে? তাই তো কিছুই বুঝতে পারছি না। এই সময় তো এত ভিড় থাকার কথা নয়। চলো তো সামনে গিয়ে দেখি। সামনে গিয়ে ভিড়টা কোনো মতে সরিয়ে ওরা যা দেখলো তাতে ওদের আতঙ্কে বুকটা কেঁপে উঠল। সামনে পড়ে আছে একটা মৃতদেহ, আর সেই মৃতদেহটা কেউ নয়, লালটু। এ কি গো, এ তো লালটু। লালটু কি করে এখানে? লালটু তো এইমাত্র আমাদের সাথেই ছিল। কিছু বুঝতে পারছি না রে সৌমেন, এটা আদৌ সত্যি তো? ওরা 4জন ভিড়ের মধ্যে লালটুকে খোঁজার চেষ্টা করলো, কিন্তু কোথাও পেল না। ওরা কেউই ব্যাপারটা বুঝে উঠতে পারছে না। যদি এটাই লালটু হবে, তাহলে ওদের সাথে এতক্ষণ যে আসছিল সে কে? কাপা কাপা গলায় অশোক গ্রামের এক খুড়োকে জিজ্ঞাসা করলো। খুড়ো, এই ঘটনাটা কখন ঘটেছে? তা বলতে পারবো না বাছা, তবে মনে হচ্ছে প্রায় ঘন্টা 3 আগের কাজ এটা। দেহটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে, দেখছো না? কি কি করে হলো এই ঘটনা খুঁড়ো? পেটের কাছে আঘাত দেখে মনে হচ্ছে যে কেউ ধারালো ছুরি দিয়ে আঘাত করেছে। কেউ ইচ্ছা করে খুন করেছে। অতীন্দ্র আর সৌমেন বন্ধুর মৃত্যুতে যতটা না দুঃখ পেয়েছে, তার চেয়ে 1000 গুণ বেশি পেয়েছে ভয়। একটাই প্রশ্ন ওদের 4জনের মাথায় ঘুরছে, যদি 3 ঘন্টা আগেই লালটু মারা যায়, তাহলে সারা ট্রেনে যে ওদের সাথে আসলো সে কে? এতদিন ধরে মা ঠাকুমার মুখেই অলৌকিক ঘটনার কথা শুনেছিল তারা, কিন্তু আজ যে তার সাক্ষী হবে সেটা তারা কেউই বিশ্বাস করতে পারেনি। এই ঘটনার পর থেকে আজ 3 দিন হয়ে গেল। ওদের কারোর চোখে ঘুম নেই। ঘুমালেই মাঝরাতে এই ঘটনার কথা মনে পড়ে ওদের ঘুমটা ভেঙে যায়। এতক্ষণ ধরে এই ঘটনার কথা ভাবছিল অতীন্দ্র। ঘড়ির দিকে চোখ পড়তেই দেখলো রাত 1টা বাজে। মনে মনে ভাবলো সে, এবার যদি না ঘুমাই তাহলে কাল সকালে আর কাজে যেতে পারবো না। সবে শুতে যাবে, ঠিক তখনই অতীন্দ্রর ফোনটা বেজে উঠল। অতীন্দ্র মনে মনে ভাবল, এত রাতে কে ফোন করবে? ফোনের দিকে তাকাতেই দেখলো অশোক ফোন করেছে। হ্যাঁ অশোকদা, বলো। এত রাতে ফোন করলে কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা তো হয়েইছে। সমস্যা না হলে কেউ কখনো কাউকে এত রাতে ফোন করে ভাই? হ্যাঁ, সে তো ঠিক। বলো কি হয়েছে? আমাকে একটু আগে সৌমেনের বাবা ফোন করলো। সৌমেন নাকি কী সব উল্টোপাল্টা বকছে, অদ্ভুত সব আচরণ করছে। সৌমেনের বোন আর বাবা খুব ভয় পেয়ে আছে। তুই যত তাড়াতাড়ি পারিস গ্রামের তালতলার মোড়ে আয়। আমি রতনকেও খবরটা দিচ্ছি। ব্যাপারটা আমার মোটেও ঠিক লাগছে না। হ্যাঁ ঠিক আছে অশোকদা, আমি বেরোচ্ছি। আচ্ছা অশোকদা, সোমেনকে ভূতে টুতে ধরেনি তো? সেটাই তো ভয় পাচ্ছি রে, কি করি বলতো? তুমি এক কাজ করো, সাধনতান্ত্রিককে খবরটা দাও, ওনাকেও নিয়ে চলো সৌমেনদের বাড়ি। ঠিক আছে, তাই করছি। তুই তাড়াতাড়ি আয়। অতীন্দ্র, অশোক আর রতন সাধনতান্ত্রিককে নিয়ে সৌমেনদের বাড়ির দিকে হাঁটতে থাকলো।
সৌমেনদের বাড়ি গিয়ে ওরা দেখলো সৌমেন একটা কাঁচা মাছ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। সেটা দেখেই অতীন্দ্র বলল, কি কি রে সৌমেন, তুই কি করছিস? ওটা ফেলে দে ওটা। দেখতে পাচ্ছিস না কি করছি? মাছ খাচ্ছি, মাছ। খুব খিদে পেয়েছে আমার। কি যে হলো আমার ছেলেটার কিছুই বুঝতে পারছি না। তোমরা একটু দেখো বাবারা, আমার ছেলেটাকে বাঁচাও তোমরা। অতীন্দ্রদা, দাদা ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ রে মিলি, কিচ্ছু হবে না। দেখছিস না আমরা সাধনতান্ত্রিকের সাথে করে নিয়ে এসেছি। যে শয়তানি ওর মধ্যে থাকুক না কেন, সাধনতান্ত্রিক ওকে শেষ করে দেবে। ওরা সবাই লক্ষ্য করলো সৌমেনের চোখ দুটো রক্তের মতো লাল, আর ঠোঁটের কোণায় লেগে আছে মাছের রক্ত। কে রে তুই? কি চাস? ওর মধ্যে কেন ঢুকেছিস? বলবো না। বলবি না মানে? তুই বলবি না তোর ঘর বলবে? দাঁড়া, তোর ব্যবস্থা করছি। সাধনতান্ত্রিক নিচে বসে কয়েকটা কাঠে আগুন জ্বালিয়ে মন্ত্র পড়তে থাকলেন। বস এখানে। না, বসবো না। সাধনতান্ত্রিক আবার মন্ত্র পড়তে থাকলো। বস বলছি এখানে। সাধনতান্ত্রিকের কথা শুনে এবার সৌমেন চুপচাপ যজ্ঞের সামনে বসলো। এবার বল, কে তুই? আমি লালটু। লালটু, তুই তুই সৌমেনের মধ্যে কেন ঢুকেছিস? কেন ঢুকবো না? আমার এখন যেখানেই ইচ্ছা সেখানেই যেতে পারি। লালটু, সৌমেনকে ছেড়ে দে। সৌমেন না তোর ছোটবেলার বন্ধু? বন্ধু? ও আমার শত্রু। আমি ওকে শেষ করে দেব। কি যাতা বলছিস লালটু? ও তোর শত্রু কেন হতে যাবে? লালটু সৌমেনের শরীর থেকে বেরিয়ে এবার ধীরে ধীরে নিজের রূপে সবার সামনে আসলো। আজকে আমার এই অবস্থার জন্য কে দায়ী জানো? এই সৌমেন। ও আমাকে খুন করেছে। কি বলছিস লালটু? তোর যখন খুন হয় তখন সৌমেন আমাদের সাথেই ট্রেনে ছিল, তাহলে ও তোকে কি করে মারবে? ও আমাকে লোক দিয়ে খুন করিয়েছে। কিন্তু ও তোকে কেন মারবে? তুই তো ওর কোনো ক্ষতি করিসনি। তুই জানিস না অতীন্দ্র, ও আমাকে কেন মারবে? আর কেউ না জানলেও তুই তো জানিস, আমি আর মিলি আমরা দুজন একে অপরকে ভালোবাসতাম। লালটুর মুখে এই কথা শোনার পর প্রত্যেকটা মানুষ অবাক হয়ে গেল। কি বলছো লালটু? আমার দাদা তোমাকে খুন করেছে? হ্যাঁ মিলি, হ্যাঁ। আমাদের দুজনের সম্পর্কটার কথা তোর দাদা জানতে পেরে গিয়েছিল। আমি ওকে বলেছিলাম আমাদের সম্পর্কটা তুই মেনে নি সৌমেন। তারপর কি হয়েছিল বলো সবটা আমাকে। কিন্তু সৌমেন বলেছিল। তোর সাহস কি করে হয় একটা ভিখারি হয়ে আমার বোনের সাথে প্রেম করিস? আর তুই কি ভেবেছিস আমি এই সম্পর্কটা মেনে নেব? তুই নিজেকে কখনো দেখেছিস? একটা সামান্য লেবার হয়ে তুই আমার বোনকে ভালোবাসিস? তোর লজ্জা করে না? সৌমেন, তুই রাগ করিস না ভাই। একবার ব্যাপারটা বোঝ। শুধু আমি না, মিলিও আমাকে ভালোবাসে। মিলির নাম তুই মুখে আনবি না ছোট লোক। আমার বোনকে আমি ঠিক বুঝে নেব, কিন্তু তার আগে তোকে বুঝতে হবে। ভালোই ভালোই বলছি, এই গ্রাম ছেড়ে পালিয়ে যা, না হলে তোকে আমি ছাড়বো না। সৌমেনের কথা মতো যাতে মিলির কোনো ক্ষতি না হয়, এই জন্য আমি সেদিন সন্ধ্যাবেলা এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্য স্টেশনের দিকে যাচ্ছিলাম। আর ঠিক তখনই দেখলাম দুটো ছেলে আমার পেটে ছুরি ঢুকিয়ে পালিয়ে গেল, আর আমি সেখানেই মরে পড়ে রইলাম। ছি 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 দাদা, আমি ভাবতেও পারছি না তুই এতটা নিচে নামতে পারিস। তুই না হয় আমাদের সম্পর্কটা মানবি না, ঠিক আছে, তাই বলে তুই একটা মানুষকে খুন করবি, তাও আবার তোর ছোটবেলার বন্ধুকে। আমি তোর ভালোর জন্যই এটা করেছিলাম। এরকম ভালো করার চেয়ে না করা ভালো। তোকে দাদা বলতেও এখন আমার রুচিতে বাজছে। আমাকে ক্ষমা করে দাও লালটু, আজকে আমার জন্য তোমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। এতে তোর কোনো দোষ নেই মিলি, হয়তো এটাই আমার ভাগ্য ছিল।
ছি ছি সৌমেন, তুই শেষমেশ খুন করলি? আমি তোকে এই শিক্ষা দিয়েছিলাম। আমি ভাবতে পারছি না সৌমেন, তোর এত ক্ষমতা! টাকার অহংকারে শেষ পর্যন্ত তুই লালটুকে খুন করলি। লালটু, তুই সৌমেনকে ছেড়ে দে। সৌমেন যা করেছে অন্যায় করেছে, এর শাস্তি ওকে আইন দেবে। ঠিক আছে অশোকদা, আমি আসি। তোমরা সবাই ভালো থেকো আর আমাকে মনে রেখো। বিদায়।